কি বন্ধুরা, এই ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে আমাদের নেক্সট গন্তব্য কোথায়? এখনো বুঝতে পারছেন না? আচ্ছা, দেখতে থাকুন। হাই বন্ধুরা, আবার চলে এসেছি। আজকে হচ্ছে 23শে মে 2026। এবারে আর পাহাড় নয়, সমুদ্র নয়, এবারে একটা অন্য জায়গায় আমাদের যাত্রা। গেস করতে পারছো কোথায়? বলে দেওয়া উচিত আমাদের? না, ওটা যখন যাই পৌঁছে যাবে তারপর। আচ্ছা, এখন বাজে 6:15। এখন 6:15 আমরা এখন এখান থেকে স্প্ল্যানেডের উদ্দেশ্যে রওনা হয়েছি। ওখান থেকে আমাদের বাস আছে। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো। আমাদের নতুন একটা হিন্দি দিয়ে দিচ্ছি, জয় বাবা ফেলুন না। আচ্ছা, একটা হিন্ট দিল সুমন, জয় বাবা ফেলুন না। তো দেখা যাক আমাদের যাত্রাটা কোনখানে গিয়ে সমাপ্ত হয় সে পর্যন্ত সাথে থাকো তোমরা। আবার আমরা আসছি পরে ফিরে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি আমাদের লোকনাথ বাস সার্ভিস। এই হচ্ছে আমাদের লোকনাথ বাস সার্ভিস। এই বাসটা আমাদেরকে নিয়ে যাবে আমাদের গন্তব্যে। এইটা আমাদের বাস। এখন বিষয়টা হচ্ছে না, এটা খুব মজার একটা ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম টিকিটটা কাটি সেটা ছিল চেয়ার কার, মানে বসে সিটিং যেটা। তারপরে এখানে আসার পর যখন আমরা এই বাসে উঠলাম তখন বাসে বললো যে আপনাদের বোধহয় নাম্বারটা ভুল হচ্ছে কোথাও। কিন্তু যেটা আমার একটা ভুল ছিল, হোয়াটসঅ্যাপে আমি মেসেজটা দেখিনি, আমাদের বাসে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে আমরা পেয়ে গেছি স্লিপার। আমরা মেঘনা চাইতে জল টাইপের বিষয়টা স্লিপারটা একটু দেখিয়ে নি লোকনাথের। এই যে এখানে একটা পিলো দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে চার্জিং পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, ওপরে এখানে আলো, এই সুইচগুলো মনে আলোর আছে, দেখো দাও দাও। আচ্ছা, এখনো মনে কানেকশনটা দেয়নি, ঠিক আছে। আচ্ছা, এখানটায় আছে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে চটি বা বাস্কেট কিছুটা দিয়েছে এখানে রাখার জন্য, ঠিক আছে। আর এইখানে আপনি এখানে মোবাইলটা রাখা যাবে, পেপার যা ইচ্ছা রাখতে পারেন। দেখি কোনো চার্জ দেওয়া যাবে। তো কেমন লাগলো জিনিসটা? মানে এটা একটা অদ্ভুত বিষয়। মানে ব্যাপারটা হচ্ছে কেটে সেটা স্লিপারে কনভার্ট হয়ে যাওয়াটা একটা, আমরা দুজনেই হতবাক হয়ে গেছি যে কি ব্যাপারটা হলো, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে হলো এটা। বাট যাত্রাতে আস্তে আস্তে জয় বাবা ফেলুনাথের ব্যাপার। হ্যাঁ, দেখা যাক এবারে কি হয়। এক্স্যাক্টলি। এখন এখানে মনে হয় টিকিটের সাথে খাবার দাবার দেবে, খাবার বলে স্ন্যাক্স কিছু দেওয়া হবে, জল দেওয়া হবে। যদিও আমরা এখানে কিছু নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়ার আমরা সব নিয়ে নিয়েছি রাত্রিবেলায়। নিয়েছি বাউলি আছে, বিস্কিট আছে, জলের বোতল নিয়ে নিয়েছি। হ্যাঁ। তো আচ্ছা, আরেকটা ঘটনা হলো আমাদের সাথে একটু আগে। মানে আমরা 17-18 ছিল আমাদের, নিচে বললো যখন, মানে আমাদের মোবাইল ফোনে দেখলাম যখন আমরা যে সিটটায় ছিলাম সেই সিটটা অ্যাকচুয়ালি 14-15, সেটাও দেখি। তো আমাদের আবার চেঞ্জ করে আবার আমাদের 17-18 ফিরে এলাম। এটা হচ্ছে একদম বাসের একদম যে এন্ডের একদম আমরা একদম জাস্ট পিছনের সিটটা। এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে, দুটো ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্ট দেওয়া আছে, প্লাস এখানে আবার হচ্ছে আমরা যেমন নরমাল সকেট থাকে সেরকম চার্জারে সেরকম দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে একটু প্রাইভেসির জন্য যদি কেউ আলাদা থাকে তার জন্য এখানে পর্দাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে জলের বোতল দিয়েছে 500, তার সাথে স্ন্যাক্স দিয়েছে কিছু, জলের বোতলের সাথে স্ন্যাক্স আর জাস্ট পেকে একটা স্ন্যাক্স দিয়েছে। স্ন্যাক্সের দেখি খোলা যাবে এখন। আছে একটা স্লাইস কেকের একটা প্যাকেট, একটা বিস্কিটের প্যাকেট, এখানে মাজার প্যাকেট, আর একটা চিড়ের চিড়ের 4টে জিনিস দিয়েছে। তো মন্দ নয়, টিকিটের সঙ্গে এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। তো সদ্ব্যবহার করবো একটু পরে। এখন আমরা এসছি কোথায়? এটা কি ঐশ্বরিয়া রেস্টুরেন্ট, এআই রেস্টুরেন্ট সামথিং। অন্ডাল। আচ্ছা, এটা হচ্ছে অন্ডাল ঐশ্বরিয়া রেস্টুরেন্ট। এখানে এখন দাঁড়ানো হয়েছে, একটা ছোট ব্রেক দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে দাঁড়ানো হয়েছে, এখানে একটা ব্রেক দেওয়া হয়েছে। চলো আর দেরি না করে আমি ভেতরে যাই। হ্যাঁ, ডিনার চলে এসছে। তন্দুরি রুটি, চিকেন দো পেঁয়াজ। আমরা চেষ্টা করেছিলাম বিরিয়ানি শেষ হয়ে গেছে। হ্যাঁ, বিরিয়ানি শেষ হয়ে গেছিল। এইটা খেয়ে তারপর উঠে যাবো বাসে। জল লাগবে না তখন বাজে প্রায় সকাল 7টা।
আর আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলেই এসেছিলাম। তো সকালবেলা একটুখানি আর কি ব্রেক নেওয়া হলো, একটু চা টিফিন খাওয়া হলো একটু, আর তারপরেই আমরা চলে এলাম আমাদের অতি কাঙ্ক্ষিত ভ্রমণ স্থান বেনারসে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে জায়গাটা তোমরা দেখছো, যেটা আমাদের আর কি থাকার জায়গা বা থাকার বন্দোবস্ত করা হয়েছে, এটা হচ্ছে একটা LIC গেস্ট হাউস। তো আমরা আগামী 2-1 দিন এখানেই আমাদের থাকার বন্দোবস্ত করেছি। তো এই যে দেখতে পাচ্ছ সুমন বলছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের থাকার জায়গা। আমরা হোটেল সেখানে খুব একটা পাইনি, তাই আমরা LIC গেস্ট হাউসই বুক করেছি। তো এই তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের রুমটা। ভেতরে কিন্তু অবশ্যই AC আছে, ঠিক আছে। একটু হয়তো পুরনো হতে পারে, LIC ব্যাপার তো, কিন্তু বাদবাকি কিন্তু ফেসিলিটি সবই আছে। দেখো সামনে আয়না আছে, আয়না দেখা যাচ্ছে, সামনে ওয়ার্ড্রপ রাখা আছে, ঠিক আছে, যার সিঙ্গেল বেড রাখা আছে, সামনে ওয়াশরুমও করা আছে। এই যে দেখো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, খারাপ নয়। এই যে সামনে দুখানা বেসিন আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পার্সোনাল শাওয়ারের স্পেস। এখানে আবার গিজারও দেওয়া আছে। আর এগুলো হচ্ছে ইউরিনাল বা পর্টিকুলার জায়গা। এখানে অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান আছে, ওয়েস্টার্ন আছে। এখানে একটা বেসিন দিয়ে রেখেছে, এই আয়নাটা। তো বাথরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, খুব যে ভালো ওয়ার্ল্ড ক্লাস সেটা বলবো না, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট, ছেলেদের পক্ষে থাকার জন্য বা ইউজ করার জন্য যথেষ্ট ভালো। তো সব মিলে এই হলো আমাদের আগামী 2 দিনের থাকার স্থান। আর এই হচ্ছে আমাদের খাওয়ার হোটেল। আমরা ঢুকে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছিলাম যে খিদে একবারে পেয়ে গেছিলো। তো দেরি না করেই পাশে একটা হোটেল ছিল, সেখানে চলে এলাম। সেখানে এসে একদম খাবারের অর্ডার দিয়ে দিলাম। প্লেন রাইস প্লেট, এখানে 4টে রুমালি রুটি, পাঁপড়, ভাত, তরকারি, পনির, ডাল। আমি রুটি নিয়ে নিই, আমি ভাত নিয়েছি বলে ভাতের পরিমাণটা, আদারওয়াইজ। আর এই ছিল আমাদের হোটেল লাভ কুশ। খাবার দাবার খুব সুন্দর ছিল, খুব সুন্দর। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গেস্ট হাউসের সামনে স্বয়ং হনুমানজি দর্শন দিতে এসছে। তো হনুমানজির দর্শন দিয়ে কিন্তু শুরুটা বেশ ভালোই হলো, তারপরে দেখা যাক কী হয়। এরপরে খাওয়া দাওয়া সেরে ভোজন পর্ব শেষ করে একটু রোদ্দুরটাকে অ্যাভয়েড করে বিকেলবেলার দিকে আমরা 2 বন্ধু মিলে রাস্তায় বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েই একদম রিক্সার মধ্যে উঠে পড়লাম। তোমরা দেখতে পাচ্ছ, দেখো একজন ভদ্রলোক রিক্সা টানছেন, আমরা পেছনে বসে পড়লাম। দিয়ে আমাদের গন্তব্য ছিল গধুলিয়া মোড় বা গধুলিয়া চক, যাই বলো তোমরা। তো সেখানে আমরা যাচ্ছিলাম। বেশ অনেকদিন বাদে কিন্তু সাইকেল রিক্সায় উঠলাম। কলকাতায় তো সাইকেল রিক্সা অনেক আছেই, কিন্তু সচরাচর তো হয়ে ওঠে না, সারাদিন তো বাইকে করেই ঘুরে বেড়ানো হয়। তো অন্য জায়গায় গেলে একটুখানি ঘুরে বেড়ানোর একটা যে অভিজ্ঞতা, তাও বা সাইকেল রিক্সা চড়ে, সেটা বেশ একটুখানি বেশ উপভোগ করে নিলাম। তো যাই হোক, এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটু মধ্যখানে নিজেদের একটা সেলফি ভিডিও তুললাম। সুমন আবার অনেক কিছু বলছে, বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি সুমন এখানে আগে বেনারসে গেছে 1-2 বার, আমার ফার্স্ট টাইম ছিল। তো যার জন্য একটুখানি সুমনের এক্সপিরিয়েন্সটাকে সুমন শেয়ার করছিল, বেশ ভালোই লাগছিল। দেখো এখানে আবার বিভিন্ন রকম লেখা আছে। তো অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা, যে আমি প্রথমে এইখানে বেনারসে গেছিলাম, আর সুমন অলরেডি একবার গেছিলো। তো একজন এক্সপিরিয়েন্স লোক থাকলে কী হয়, সে সব কিছু বলে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে। তো একজন যে প্রথমবার যাচ্ছে তার পক্ষে ব্যাপারটা খুব ইজি হয়, ব্যাপারটা পুরো জায়গাটা ঘুরে দেখার আর কি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এইখানে দেখো একটা বিয়ে বাড়ি ছিল, খুব সুন্দর একটা। দেখো বিয়ে বাড়ি, যেতে যেতে বিয়ে বাড়িটা পড়লো। তো আর নতুন জায়গায় গিয়ে নতুন লোক দেখা, নতুন জায়গা আছে না, বেশ ভালোই লাগছিল, খারাপ নয় কিন্তু। এই যেতে যেতে আর একটা মন্দির পড়ে গেল। এই বেনারসে কিন্তু মন্দিরের কিন্তু অভাব নেই। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, বিভিন্ন জায়গায় গিয়ে নতুন শহর দেখা, লোক দেখা, রাস্তাঘাট দেখা, এগুলোর মধ্যে একটা আলাদা আনন্দ লুকিয়ে আছে। আমরা তো কলকাতার মধ্যে সবাই একই রকম দেখতে পারি বা দেখি আর কি। তো অন্য জায়গায় গিয়ে অন্য কালচারকে অনুভব করা, অন্য কালচারকে দেখা, সেগুলোর মধ্যে একটা আলাদা আনন্দ বা একটা আলাদা আকর্ষণ কিন্তু লুকিয়ে আছে বরাবরই। বিভিন্ন মানুষের সাথে জান পেহচান হওয়া, মানুষের সঙ্গে তাদের সভ্যতা, তাদের রেহেন সেহেন, এদের সঙ্গে পরিচিত হওয়া, এগুলো খুব একটা বেশ আমার কাছে আকর্ষণীয় ব্যাপার, ছোটোর থেকেই খুব ভালো লাগে। এই যে বলতে আমরা গধুলিয়া চক বা গধুলিয়া মোড়ে চলে এসেছি। দেখো তখন সবে আর কি বিকেল হয়ে সন্ধে হব করছে, 4:30-5টা বাজে, তখনই যা ভিড় এই গধুলিয়া মোড়ে। আর এখানে গধুলিয়া মোড়ে বিভিন্ন রকমের দোকান আছে, লস্যির দোকান বলো, খাবারের দোকান বলো, শাড়ির দোকান বলো। তোমরা দেখতে পাচ্ছ মানুষে ঠিক করছে, একদম পুরো গিজ করছে। তার উপর এখানে আবার সামনে একটা কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই সব কিছু ঠেলে ঠুলে এগিয়ে
আমরা আস্তে আস্তে এখানে কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটা জিনিস বলবো, যেটা এখানকার মানুষ কিন্তু বেশ মানে রসিক মানুষ বা খুব ভালো মানুষ, সবাই কিন্তু আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। আমাদের জিজ্ঞাসা করলে আমাদের সবাই হেল্প করছে। এই যে দেখো এখানে আমার লেখাও আছে আমরা কোন দিকে যেতে চাই আর কি, বিভিন্ন ঘাটের বিভিন্ন দিকে সব তোমাদের এগুলো দিয়ে দিয়েছে। এই যে সামনে দেখো লেখাও আছে। তো আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগোতে থাকলাম। এই যে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম তাদের পোশাক নিয়ে বসেছে, বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করছে, বড় বড় শাড়ির দোকান আছে। বেনারসি শাড়ি পৃথিবী বিখ্যাত, সবাই জানো। তাছাড়া এখানকার যে বিভিন্ন রকমের খাবারগুলো আছে, ঠিক আছে, সেই খাবারগুলো তোমরা পরে খাবোই, সেগুলো তো তোমাদের দেখাবোই। তো এই যে ব্যাপারটা আর কি, এই যে দেখো ঢলে ঢলে মানুষ এগিয়ে যাচ্ছে, কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয়েছে, শান্ত স্নিগ্ধ পরিবেশ, তারপরে চারিদিকে আলোর রোশনাই চলছে। এই একটা পরিবেশটা কিন্তু আমরা যেটা কলকাতায় পাই না, সেটা কিন্তু বেনারসে পেয়েছি। আর এটার জন্যই তো বেনারসে যাওয়া। সব মিলিয়ে কিন্তু বেশ পরিবেশটা খুব ভালো লেগেছে আমাদের। একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আশা করি তোমরা ব্যাপারটা জানো, যে এই যে বেনারস তোমরা দেখতে পাচ্ছ, এই বেনারস নাকি ভারতবর্ষের আদি শহরের একটা, বা বলতে পারো ভারতবর্ষের সব থেকে আদি শহর হচ্ছে বেনারস। তো এটা আমি জানতাম না, এটা আমাকে সুমন বললো। আসলে ও অনেকবার তো এখানে এসেছিলো, আগেও বলেছি, তো ওর অভিজ্ঞতা থেকে জানলাম। তো এই বেনারস ঘুরতে ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে আমাদের। আর একটা জিনিস তোমরা তো জানো, এই কাশী বিশ্বনাথ মানে মহাদেবের তো আর এক নাম হচ্ছে বিশ্বনাথ। এই কাশী বিশ্বনাথে কিন্তু আমরা প্রত্যেকেই যাই হচ্ছে আমাদের মেন হচ্ছে বাবার ভক্তির জন্য, ঠিক আছে। তো সেইটা তো নতুন করে বলার কোনো জায়গা রাখে না। তো দেখতেই পাচ্ছি এই যে আমরা বাবার ধামের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে অনেকগুলো গেট আছে। তো সুমন আমাকে বললো এইখান দিয়ে নাকি যাওয়া যায়, এখান দিয়ে গেলে অনেকটা বেশ গেলে সেখানে বাবার মন্দিরে, কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে আমরা প্রবেশ করতে পারি। তার পাশেই নাকি মণিকর্ণিকা ঘাট আছে, আস্তি ঘাট, অনেকগুলো ঘাট তো তোমরা আছেই। তো তোমরা জানোই তো, আমার তো প্রথমবার, আমি তো সুমনের সঙ্গে যাচ্ছি, সুমন আমার ন্যাভিগেটার বলতে পারো। আমাকে ও যেদিকে নিয়ে যাচ্ছে, আমিও সেদিকে যাচ্ছি। তো শুনেছিলাম বা টিভিতে দেখেছিলাম যে বেনারসের অলিগলি নাকি খুব সুন্দর। তো আজকে চাক্ষুষ নিজের চোখে দেখেও নিলাম, বেশ ভাল লাগছিল। গলির মধ্যে দিয়ে যেতে যেতে চারিদিকে দোকানপত্র, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, ব্যাপারটা খুব এনজয়ও করছিলাম কিন্তু বটে। এই যে বেনারস বা বারাণসী যাই বলো, বা কাশী হিন্দু তোমার পৌরাণিক কাহিনী অনুসারে এখানে বলা হয়েছে ভগবান শিব ও পার্বতীর এটা নাকি আদি বাসস্থান। বিশ্বাস করা হয় এই যে পবিত্র ভূমি, মানে এই যে মহাদেবের যেটা পবিত্র ভূমি, এই মহাদেবের ত্রিশূলের ওপর নাকি এটা অবস্থিত। আর এটার সৃষ্টির প্রলয়কাণ্ডে নাকি ধ্বংসও হয় না। আর এখানকার যে প্রধান পৌরাণিক মাহাত্ম্য সেটি হলো যে বারাণসীতে দেহত্যাগ করলে নাকি আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করে। ব্যাপারটা খুব একটু এক্সাইটেড না? আচ্ছা, তোমার একটা কথা বলে রাখি, এই যে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যে 7টি শহর মানুষকে মোক্ষ প্রদান করতে পারে, তার মধ্যে কিন্তু বারাণসী একটা অন্যতম। বেনারসে তো দশাশ্বমেধ ঘাটের নাম সবাই শুনেইছো। তো এই যে দশাশ্বমেধ ঘাট, এটার নামটা কেন হয়েছে তার পিছনে একটা কাহিনী আছে, ছোট্ট করে বলি। এখানে বলা হয়েছে যে ব্রহ্মা কর্তৃক এখানে নাকি এই দশাশ্বমেধ ঘাটে 10টি ঘোড়া বলি দেওয়া হয়েছিল, বলি দিয়ে দশাশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল। সেই দশাশ্বমেধ যজ্ঞ করার পৌরাণিক কাহিনী যে রয়েছে, সেই কাহিনী অনুসারে নাকি এই দশাশ্বমেধ ঘাট নামকরণ করা হয়। আর মণিকর্ণিকা ঘাটও একটা ছিল। এই যে মণিকর্ণিকা ঘাট, এই মণিকর্ণিকা ঘাটের যে কাহিনী সেটা হলো যে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে নাকি দেবী সতীর কানের দুল, অর্থাৎ সেই দুলের নাম হচ্ছে মণিকা, সেটা নাকি পড়েছিল। আর এই ঘাটকে শ্মশান হিসেবে ব্যবহার করা হয়। আর যেখানে শেষকৃত্য সম্পন্ন হলে নাকি সরাসরি আমরা মুক্তি লাভ করতে পারি। তো এই যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু সত্যিই কিন্তু অদ্ভুত ধরনের, মানে শুনেও ভাল লাগছে, পড়েও ভাল লাগছে, তোমাদের সাথে শেয়ার করেও খুব ভাল লাগছে। এরপর আমরা চলে যাই আস্তি ঘাটে। সেইখানের কাহিনী অনুযায়ী বলা হয়েছে যে সুশ্বিন এবং নিঃশম্ভু নামক নাকি দুটো অসুর ছিল। সেই অসুর দুটোকে বধ করার পর আমাদের দেবী দুর্গা তার তরবারি বা অসি এই ঘাটে নাকি নিক্ষেপ করেছিলেন। আর সেই অসির আঘাত থেকে উৎপন্ন নদী ও গঙ্গার মিলনস্থানে নাকি এই ঘাট আস্তি ঘাট তৈরি হয়। এরপরে আমরা চলে আসি কেদার ঘাটে। আচ্ছা, তোমরা মান্ধাত্তা আমলের কথা শুনেছো তো? আমরা কথায় কথায় বলি মান্ধাত্তা। ব্যাপারটা হচ্ছে কি, এখানে একজন রাজা মান্ধাত্তা ছিলেন। তিনি কড়া তপস্যা করে নাকি ভগবান শিবকে একবার সন্তুষ্ট করেন। আর ভক্তদের নাকি এই বিশ্বাস যে এই ঘাটে স্নান করলে উত্তরাঞ্চলের আমরা যে দুর্গম কেদারনাথ মন্দিরে আমরা অনেকেই যাই, সেই কেদারনাথ মন্দিরে যাওয়ার নাকি যে সমান পুণ্য, সেই সমান পুণ্য নাকি এভাবে লাভ করা যায়। ব্যাপারটা খুব এক্সাইটেড না? আমি এটা জানতাম না আর কি, কিন্তু এখন যে শুনে কিন্তু খুব ভালো লাগছে ব্যাপারগুলো পড়তে। আসলে ইতিহাস নিয়ে ঘাটতে ঘাটতে ইতিহাসগুলো যেন চোখের সামনে পুনরুজ্জীবিত হয়ে উঠছে। আচ্ছা, তোমরা রাজা হরিশ্চন্দ্রের কথা শুনেছো তো? সেই হরিশ্চন্দ্র ঘাট বেনারসে যেটা আছে, তার পেছনে নামকরণ হওয়ার একটা কারণ আছে। সেখানে বলা হয়েছিল যে
রাজা হরিশ্চন্দ্র নাকি সত্যনিষ্ঠ ছিলেন এবং তার সত্য রক্ষার যে পরীক্ষা তিনি দিয়েছিলেন সেই পরীক্ষায় নিজের সব কিছু কিন্তু তিনি হারিয়ে ফেলেন এবং সেই সব কিছু হারিয়ে তিনি এই ঘাটের শ্মশানের রক্ষক হিসেবে কাজ করেন। তাই জন্য তখন থেকে হরিশ্চন্দ্র ঘাট এই নামকরণ করা হয়েছে। আর এটা বারাণসীর একটা অন্যতম মহা শ্মশান বা অন্যতম মহা প্রাচীন শ্মশান হিসেবেও কিন্তু পরিচিত। আচ্ছা, এই যে আমরা বেনারসে যাই, গঙ্গা স্নান করি, তারপরে ভগবান শিবের পুজো দিই, তোমরা কি গঙ্গা সম্পর্কে ভেবেছো গঙ্গার কীরকম কোনো হিস্ট্রি বা কী আছে কি না এই বেনারসে? আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, মানে আমার যেটুকুনি জানা আছে আর কি সেটি। সেখানে বলা হয়েছিল যে এই গঙ্গা যে নদী, সেই গঙ্গা নদী সাধারণত দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হলেও বেনারসে এসে নাকি এটি অলৌকিকভাবে গতি পরিবর্তন করে উত্তরে অর্থাৎ আমাদের হিমালয়ের দিকে প্রবাহিত হয়েছে। আর পুরাণে একে উত্তর বাহিনী বলা হয়, যা নাকি অত্যন্ত শুভ বা পবিত্র বলে আমাদের হিন্দু ধর্মে মনে করা হয়। আর এই গঙ্গার যে তীব্র গতি, এটা নাকি সহ্য করার জন্য ভগবান শিব তাকে নাকি নিজের জটা এখানে ধারণ করেন। আর বারাণসীর এই ভূমিতেই গঙ্গা প্রথম নাকি তার শান্ত রূপ ধারণ করে প্রবাহিত হয়। তো এই গঙ্গার সম্পর্কে যে তথ্যটা পাওয়া গেছে এখানে, সেটা কিন্তু আমি জানতাম না। তো এটা জেনে কিন্তু আমি বেশ অবাক হলাম, যদিও এটা পৌরাণিক মত অনুসারে। তো ব্যাপারটা কিন্তু খুবই মানে রোমহর্ষক বা ব্যাপারটা খুবই একটা রহস্যময় ব্যাপার বলতে পারো। আসলে পুরাণে তো অনেক তথ্যই আছে, সেগুলোর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। বেনারসকে মায়াবী শহরও বলা যেতে পারে, কারণ বেনারসটা পুরো মায়াবী মানে মাইথোলজিক্যাল গল্পে ঘেরা। বেনারসে এমন একটি কুয়ো আছে যার নাম চন্দ্রকূপ কুয়ো, সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে সেটি। প্রাচীনকালে এরকমও কথা আছে যে স্থানীয় লোকরা বলতো এই কুয়োর জল মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়ে দেয়। বলা হয় কোনো ব্যক্তি পূর্ণিমার আলোয় এই কুয়োর জলের দিকে তাকালে যদি নিজের ছায়া বা প্রতিবিম্ব দেখতে না পান, তবে মনে করা হয় আগামী 6 মাসের মধ্যে তার মৃত্যু আসন্ন। মানে ভয়েরও ব্যাপার কিন্তু আছে। মানে আমি জানতে পারছি, আমার মাথায় ঢুকে গেল যে আমি ওই কুয়োর দিকে তাকাবার, যদি বাই চান্স কোনো কারণে নিজেকে দেখতে না পাই, তাহলে তো 6 মাস আমাদের ওই অবস্থাতেই থাকতে হবে, যে আমাদের 6 মাসের মধ্যে মৃত্যুকে বরণ করতে হবে। বেনারসের সবচেয়ে বড় অ্যাট্রাকশনটা মনে হয় বেনারসের গঙ্গা আরতি। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যার গঙ্গা আরতি যেন এক মর্তের স্বর্গ, যেখানে হাজারো প্রদীপের আলো, সুগন্ধি ধূপের ধোঁয়ায় পুরো আকাশ জুড়ে এক অলৌকিক মায়াজাল তৈরি হয়। মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি এবং কাসর ঘণ্টার গম্ভীর আওয়াজ গঙ্গার বুক জুড়ে ভক্তির এক এমন পবিত্র পরিবেশ সৃষ্টি হয় যা মানুষের আত্মাকে এক অদ্ভুত শান্তি ও পরম আনন্দে ভরিয়ে দেয়। কাশীর এই মহাজাগতিক আরতি কেবল একটি আচার নয়, এটি গঙ্গামায়ের প্রতি মানুষের হাজার হাজার বছরের প্রাচীন কৃতজ্ঞতা ও ভক্তির এক জীবন্ত উৎসব। এই যে সামনে তোমরা লোক দেখতে পাচ্ছ, এরা সবাই কিন্তু এই যে সন্ধ্যা আরতির জন্য ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছে। কেউ আগে থেকে এসে ফাঁকা জায়গায় বসে অপেক্ষা করছে, অথবা কেউ গঙ্গাবক্ষে নৌকা ভাড়া করে এই সন্ধ্যা আরতি দেখার জন্য আগাম টাকা দিয়ে জায়গা বুক করে তারা ওয়েট করছে। তো সব থেকে বড় ব্যাপার হলো এই যে গঙ্গা আরতি, এই গঙ্গা আরতি দেখলে মানে যে দেখবে তার মন প্রাণ যেন সব কিছু জুড়িয়ে যাবে। একটা অন্য লেভেলেরই যেন এই জিনিসটা। আমরা ভিডিওতে দেখেছি, ইউটিউবে দেখেছি, বা বিভিন্ন রকমের প্রোগ্রামে আমরা দেখেছি গঙ্গা আরতি। এই সাক্ষাৎ গঙ্গা আরতি চোখের সামনে দেখাটা মানে যেন গায়ে সেদিনকে কাঁটা দিচ্ছিল, সত্যি কথা বলতে। আর জীবনে প্রথম আমি গঙ্গা আরতি দেখছিলাম, তাও আর বেনারসে গিয়ে। এটা একটা সত্যি অনবদ্য ব্যাপার। আমরা আমাদের প্রথম যে শুরু করলাম বেদুলিয়া মোড় হয়ে মণিকর্ণিকা ঘাটে এলাম। বিষয়টা হচ্ছে যে মণিকর্ণিকা ঘাটের না ভিড়টা একটু কম, কারণ বেশিরভাগ ভিড় চলে যায় দর্শনের ঘাটে। মণিকর্ণিকা ঘাটের যে সন্ধ্যা আরতি, তারও কিন্তু একটা অদ্ভুত ডিউটি আছে, সেটাও কিন্তু যেরকম দর্শনের ঘাটে যেহেতু খুব পপুলারিটি বেশি, যেন দর্শনের ঘাটে ভিড়টা বেশি। তো আমরা ডিসাইড করলাম যে না, আমরা আজকে মণিকর্ণিকা ঘাটে আসবো, এখান থেকে একটুখানি কাশি চাট ভান্ডারে একটু খেয়ে বা এখানকার যেগুলো খুব ফেমাস মালাইও, সেগুলো খেয়ে আমরা হয়তো আমাদের আজকে জার্নি শেষ করব, আবার কালকে আমরা বেরোবো। তো আমরা এখন
এই যে তোমার সামনে দেখতে পাচ্ছ লেজার শো, হ্যাঁ ঠিক শুনেছো বা ঠিক দেখতে পাচ্ছ, এই লেজার শো এর কিন্তু মণিকর্ণিকা ঘাটে সেদিনকে বন্দোবস্ত করা হয়েছিল। এর সম্পর্কে আগে আমরা শুনিনি, ব্যাপারটা বেশ এক্সাইটেড ছিল আমাদের কাছে। প্রথম একটা লেজার শো দেখছি, তাও আবার বেনারসের মণিকর্ণিকা ঘাটে। বিভিন্ন রকমের পুরাণ সম্পর্কে আমাদের তথ্য এখানে জানানো হচ্ছে। ব্যাপারটা খুবই কিন্তু এক্সাইটেড আমার কাছে ছিল, মানে এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। আমরা ওখানে গেছিলাম গঙ্গা আরতি দেখতে বা অন্য কিছু দেখতে, তার মধ্যে এই যে লেজার শোটা দেখবো, এটা আমাদের একটা অতিরিক্ত পাওনা বলতে পারো। খুব ভালো লাগলো ব্যাপারটা। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের শ্মশান স্থান। এই জায়গাটাকে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আগে এই জায়গাটা খোলা ছিল। তো যাই হোক, এই জায়গাটা শ্মশান পোড়ানো হয়। আর তার পাশে তোমরা দেখতে পাচ্ছ লেজার শো হচ্ছিল। এরপর আমাদের গন্তব্য ছিল কাশী চাট ভান্ডার। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এত লোকের যে ভিড়, সেই ভিড় ঠেলে আর কাশী চাট ভান্ডারে আমাদের গিয়ে কিন্তু খাওয়াটা হলো না। মানে দূর থেকে দেখেই পেটটা ভরিয়ে চলে এলাম আর কি। এত ভিড়, মানে এক্সপেক্টেড ছিল না যে কাশী চাট ভান্ডারে এতদিন এত রকম ভিড় থাকতে পারে। তো যাই হোক, কিছু করার নেই, মনটা একটু দুঃখে ভরে গেল। কিন্তু কি করা যাবে, নেক্সট টাইম আমরা ট্রাই করে দেখবো যদি কাশী চাট ভান্ডারে খাওয়া যায়। আমরা তো ইউটিউবে বা টিভিতে দেখেইছি কাশী চাট ভান্ডারের খাবারের কত ভ্যারাইটিস আছে, কিন্তু এইবার আর কিছু করার গেল না আর কি। তো যাই হোক, এই পাশে একটা কাশী অমৃত ভান্ডার বলে একটা দোকান আছে, সেখানে গিয়ে আমরা লস্যি ট্রাই করলাম। মালাই লস্যি, এই যে দেখতে পাচ্ছ ভাঁড়ে করে দেওয়া হচ্ছে, সুন্দর করে সাজিয়ে ওপরে কাজু কিশমিশ পেস্তা দিয়ে দেওয়া হচ্ছে, মালাই আছে আর নিচে লস্যি। ঠান্ডা ঠান্ডা একদম, খুব সুন্দর দিয়েছে। তুমি চুমুক দিয়ে খেতে পারো, চামচ দিয়ে ওপরে মালাইটা তুলে খেতে পারো। এই যে দেখছো সুমনের হাতে দুখানা দিল, একটা সুমনের জন্য আর একটা আমাদের জন্য। আর খেতে মানে টেস্টটা সত্যি বলছে একেবারে জাস্ট হেভেনলি টেস্ট, মানে যে না খেয়েছে সে বুঝবে না, অসাধারণ ছিল। আর তারপরে আমরা চলে এলাম আর একটা দোকানে, এটা ছিল একটা শরবতের দোকান। এই যে দেখো বিভিন্ন রকম শরবত এখানে আছে, মানে কত রকম যে শরবত আছে তার নাম দেওয়া আছে, মানে আমরা তো অর্ধেক শরবত জানিও না, দেখিও নি। এখানে গিয়ে এত রকম যে শরবত থাকতে পারে সেগুলো আমরা কিন্তু এরা দেখতে পেলাম। তো ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক এখানে আমাদের জন্য শরবত তৈরি করে দিচ্ছিল, একদম ঠান্ডা চিল্ড শরবত। প্রথমে মালাই খেলাম, তারপরে তোমার এই শরবতের দোকানে এলাম, অসাধারণ লাগছিল ব্যাপারগুলো। এরপর আমরা গেস্ট হাউস ফিরে এলাম। আর গেস্ট হাউস ফিরে এসে যে দেখতে পাচ্ছ আমরা রাত্রিবেলা ডিনার সেরে এলাম। এই যে সাদা ভাত, ডাল আছে, সবজি আছে, তার সঙ্গে এক কাটোরা দই দিয়েছে। একটু হালকা করে খেয়ে নিলাম, কারণ অবভিয়াসলি আমরা আগে তো অনেক খেয়েই এসেছি। সেটা আমরা যাচ্ছি হচ্ছে গৌরী কেদার মন্দির ছিল এখানে, সেইখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। একটা সুন্দর পুরনো মন্দির। বেনারসের অলিগলি দিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমরা কেদারঘাট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কেদারঘাটে যাওয়ার আগে একটা ছোট্ট দেখো একটা রাস্তা এগিয়ে গেছে। এই রাস্তার মধ্যে দিয়ে মানে একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে দিয়ে একটা রাস্তা, অদ্ভুত ধরনের, মানে এত অলিগলির মধ্যে তো অদ্ভুত রাস্তা। তো বুঝতেই পারছিলাম না কোনখানে দিয়ে যাবো আর কোনখান দিয়ে বেরোবো না। তো সুমন আগে থেকে গেছিলো, হচ্ছে না, তো আমাকে পথ দেখিয়ে নিয়ে গেলো। আমরা এই ব্যাপারটা এনজয় করতে করতে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আর এই যে এই জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটার মধ্যে দিয়ে এগোতে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আমাদের কেদারঘাটে। এই যে জায়গাটা একদম মানে অভূতপূর্ব, একদম মানে বেনারসের যে আদর্শ ঘাট, সেই আদর্শ ঘাট দেখো। সামনে নৌকা বাঁধা রয়েছে, সামনে আবার নৌকা চলছে, ঠিক আছে। বিভিন্ন রকম মানুষরা বিভিন্ন রকম রিচুয়ালস পালন করছে, তোমরা আগেও দেখতে পাবে একটু বাদে ভিডিওতে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো মানে একটা কলকাতার ছেলে হয়ে বেনারসে গিয়ে অনুভব করা ব্যাপারটা কিন্তু একটা অন্য লেভেলের ছিল। আমরা কলকাতায় অভ্যস্ত থাকতে কিন্তু বেনারসে গিয়ে সেখানকার অভিজ্ঞতা দেখা, সেখানকার কালচারগুলোকে অনুভব করা, সেখানকার মানুষের সঙ্গে মেলা, এগুলো একটা অনবদ্য ব্যাপার আর কি। মানে অন্য কালচারটাকে আমরা দেখছি, শুনছি, জানছি, বুঝছি, ব্যাপারটা খুব এক্সাইটেড ছিল আমাদের জন্য। আর যেটা সবথেকে বলার বিষয়, যে এই যে ঘাটগুলো দেখছো, এই ঘাটগুলোতে মানুষ বিভিন্ন রকমের তাদের রিচুয়ালসগুলো পালন করে। কেউ শেষকৃত্য করে, কেউ বিভিন্ন রকম পুজো করে,
বিভিন্ন রকমের আর কি রিচুয়ালস এখানে পালন হয়ে থাকে। তো আমরা দেখছিলাম আর যে আমরা এই মুহূর্তে আছি গৌরী কেদারঘাট বা কেদারঘাট, এবং কেদারঘাটের ওই সাইডটায় হচ্ছে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, আর কেদারঘাটের এই পিছন দিকটা হচ্ছে আশ্বিক ঘাট। এই দিকটা আরও সামনে এসে দেখা যাচ্ছে এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই যে আপনারা যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট ফোর্ট মতো বা দুর্গ মতো করা আছে, যাই বলতে পারেন। এটা হচ্ছে কল্ড ছেদ সিং ঘাট। বেশ সুন্দর লাগলো এই জায়গাটা। সেই প্রাচীনকালে আমরা ছোটোবেলায় টিভিতে রাজা মহারাজাদের যে দুর্গ টাইপ দেখতে পারতাম, হ্যাঁ এটা একটা ফোর্ট, সেই দুর্গ ছেদ সিং ফোর্ট, ওটাকে ছেদ সিং ঘাট নামকরণ করা হয়েছে। হ্যাঁ, তো এখানে অনেকে ফটোগ্রাফি করতে, খুব সুন্দর জায়গাটা। বেশ দেখো সামনেই, ঘাটের সামনেই বড় কথা গঙ্গা। জিনিসটা একটু দেখাও যে কিরকম পরিষ্কার। হ্যাঁ, এই যে সামনেও সবসময় এই ঘাটটা খুবই পরিষ্কার ঘাট, যেটা বলা বাহুল্য। আমি যেটা যে বারাণসীতে এবার দেখলাম, বারাণসীতে প্রতিটা ঘাটই দেখলাম খুব পরিষ্কার। মানে এরা সবসময় সব কাজ করে চলেছে, সবসময় এরা সাফ করে চলেছে, কন্টিনিউসলি সব সাফ করা হচ্ছে সব ঘাট, হ্যাঁ। নোংরা না থাকে। এটা একটা এখানকার প্রশংসিত ব্যাপার বলতেই হবে। এই আমরা পিছন দিকে ছিলাম হচ্ছে কেদারঘাট, যেখানে আমরা গেছিলাম, অর্থাৎ আমাদের গেস্ট হাউস থেকে কেদারঘাট একদম সামনে, বাঙালি টলার একদম সামনে। কেদারঘাটের থেকে আমরা যখন ডান দিকে যাবেন, কেদারঘাট থেকে ডান দিকে গেলে এই যে ঘাটগুলো আমরা যাচ্ছি, সেটা কেদারঘাট থেকে সব ডান দিকে এগুলো। মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আশি ঘাট। কিন্তু আশি ঘাটের মাঝখানেও কিন্তু অনেকগুলো ঘাট পড়ে। বেনারসে কিন্তু 84টা ঘাট আছে টোটাল, মানে পরপর ঘাট, পরপর ঘাট আছে। একটা ঘাটটা যদি শুরু হ্যাঁ। করেন, কন্টিনিউ যদি আপনি হাঁটতে থাকেন গঙ্গা ঘাট ধরে, মানে প্রতিটা 84 ঘাট আপনি কভার করতে এক্স্যাক্টলি। পারবেন। তো আমরা যাচ্ছি এই সব ঘাট পেরিয়ে এখন আশি ঘাটের দিকে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে ফলকটা আর কি, মানে পাথরের মধ্যে যে বিভিন্ন রকম লেখাগুলো আছে, এখানে আমাদের বেনারসের যতগুলো ঘাট আছে তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। তো যারা দেখতে চাও তারা ব্যাপারটাকে জুম করে দেখে নিতে পারো, অনেক দূর থেকে আর কি, জুম আমি করিনি। তো ব্যাপারটা খুব ভালো, পরিষ্কার করে বোঝানো যাচ্ছে যে কোনখান থেকে কোনখানে ঘাটগুলো আছে এবং কোন দিকে কোন ঘাটগুলো পড়ছে। আমরা চলে এসেছি, এটা এই পিছন দিকটা দেখা যাচ্ছে আশি ঘাট। এই কেদারঘাট থেকে আমরা শুরু করেছিলাম হাঁটা, মোটামুটি আপনার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার লাগে কেদারঘাট থেকে। সব থেকে ভালো ঘাট ধরে আসলে, আর এই আশি ঘাটে চলে এসেছি। একটা জিনিস বলে রাখি, বেনারসে কিন্তু 3টে ঘাটে মেনলি আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। একটা দশাশ্বমেধ ঘাট, একটা মণিকর্ণিকা ঘাট, আর একটা আশি ঘাট। এই 3টে ঘাটেই কিন্তু বেনারসে সন্ধ্যা আরতি হয়। এই সন্ধ্যা আরতি সব বন্দোবস্ত করা আছে। আর ওখানটায় ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওখানে কিন্তু ভজন হবে ওখানে সন্ধ্যাবেলায়, ওই জায়গাটা, ওই যে যেটা প্যান্ডেল মতো করা আছে, যেটা ওখানে ভজন হয় ওখানে। মোটামুটি বেনারসের আমাদের ঘাট কমপ্লিট। আজকে সন্ধ্যেবেলা যাবো আমরা দশাশ্বমেধ ঘাট। दही जलेबी खाइए तो तगड़ा है। दही जलेबी, खाली खाली जलेबी दो, खाली जलेबी। एक टेस्ट कराएंगे थोड़ा सी लाएंगे, ये ना इधर इधर बहुत गिरेगा। गिरेगा तो कोई दिक्कत नहीं। ঠিক আছে, তুমি জলেবি দিয়ে দাও, জলেবি দিয়ে দাও, সেটার সাথে খাবো আমরা। আচ্ছা, আমরা এখন চলে এসেছি আশি কফি হাউসে। তো আমার যেটা মানে ও যেহেতু বেনারস প্রথম, তো সেই কারণে আমি খুঁজছিলাম যে কোথায় কচুরি পাওয়া যায়। এই কচুরি স্পেশালিটি হচ্ছে, এটা কিন্তু আটার কচুরি, কিন্তু ময়দার নয়। তো এই কচুরি আর এই তরকারি আর জিলিপি বলেছি, বা এখানে এই যে ভাষা এখানে জলেবি বলা হয়, তো সেটা আসছে সেটা। আর একটা জিনিস অ্যাড হয়েছে, দহি দহি জিলেবি। এখানে টক দইয়ের সঙ্গে জিলিপি, গরম জিলিপি একদম। তো এটা কিন্তু একটা সাংঘাতিক কম্বিনেশন এটা। বিশেষ করে জিলিপিটা মারাত্মক গরম। এবং কলকাতা জিলিপির সঙ্গে একটা পার্থক্য আছে, কলকাতা জিলিপি একটু সরু, আর এটা কিন্তু একটু মোটা। ইটস নট আমৃতি, পাই যাবো জিলিপি এটা। এটা কি দুর্গাকুণ্ড? দুর্গাকুণ্ড। সারাদিন হেঁটে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে আর হাঁটতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমরা শেষ পর্যন্ত আবার একটা সাইকেল রিক্সা ভাড়া করে নিলাম, নিয়ে আমরা একটুখানি এগিয়ে যেতে আরম্ভ করলাম। মানে এত বেনারসে অলিগলি দিয়ে হেঁটেছি, সত্যি কথা বলতে পাহাড়টা ব্যথা হয়ে গেছে, আর ভাল লাগছিল না। এরপরে সন্ধেবেলা আমরা চলে গেছিলাম দশাশ্বমেধ বোর্ডিং হাউসে।
এখানে যদি আপনারা কেউ বাঙালি স্টাইলের মাছ ভাত মাংস খেতে চান তো আপনারা এখানে আসতে পারেন। এখানে একদম পিওর বাঙালি স্টাইলে মাছ ভাত মাংস এইসব খাওয়ানো হয়। তো আমরা বেনারসে গেছি, একটুখানি মাছ মাংস খেতে ইচ্ছা করছিল। অ্যাকচুয়ালি মাংস খাইনি, আমরা ওখানে মাছ ভাত একটুখানি খেতে গেলাম, বাঙালি ছেলে মেয়ে তো তাই একটু খেতে ইচ্ছা করে। তো ব্যাপারটা খুব অথেন্টিক ছিল, বেশ পুরনো জায়গা। এইভাবে দেখো লম্বা করিডোরের মধ্যে খাবার সার্ভ করা হয়। আমরা সন্ধ্যেবেলা গেছিলাম, অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা না 8:30 9টা। তো আমরা গিয়ে খাবার দাবার খেয়ে এলাম। খাবার দাবারগুলো একদম ঘরোয়া ছিল আর খুব অথেন্টিক, একদম বাঙালি রান্নার মতো ছিল। খুব ভালো এনজয় করলাম আমরা খাবারগুলো। মাঝে ধরার সময় বোরিং আমাদের বলছি যে আগে যেটা বললাম যে আপনারা যদি এখন আমিষ খেতে চান তো এটা বাঙালি খাবার। যেমন আমরা মাছ নিয়েছি, এখানে ডাল, এখানে পটল আলুর তরকারি, এখানে ভাজা আছে, আর এখানে ভিন্ডি আলু ভাজা। মোটামুটি বাঙালি খাবারের স্বাদ আপনি এখানে পাবেন। এই হচ্ছে দশাশ্রমের ঘাট। এখন বাজে অ্যাপ্রক্স রাত্রিবেলা 9:30। সন্ধ্যারতি সবই শেষ হয়ে গেছে। এখন এখানে প্রায় ফাঁকা বললেই চলে, খালি লোকের আনাগোনা ভিড়। আমরা অনেক লেটে এসেছি আজকে এখানে। এই হচ্ছে দ্বারভাঙ্গা ঘাট। এই দ্বারভাঙ্গা ঘাটের এখানে একটা সুন্দর একটা স্কাল্পচার আছে। এটা কোনো কী ব্যাপার, মানে একটা হোটেল নাকি এটা একটা দুর্গ ফোর্ট বা কিছু বুঝতে পারছি না, বাট এটা দেখে খুব ভালো লাগলো। দেখো তোমরা, সুন্দর। তো এই যে সামনেই গঙ্গা, একদম গঙ্গা থেকে বেরিয়েই এখানে এই বিল্ডিংটা, সামনেই আবার হনুমানজির মন্দির আছে। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, বলতেই হবে। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম একটা শ্মশানে। শ্মশানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট একটু কিছুক্ষণ আগেই হয়তো কোনো মৃতদেহকে আগুনের মধ্যে দেওয়া হয়েছে, তার জীবনের অন্তিম পর্বে তাকে শেষ কৃত্যতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে জিনিসটা বা এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা থেকে আমরা একটা জিনিসই মনে করতে পারি যে মৃত্যু কিন্তু অনিবার্য। মানুষের জীবনের শেষ অধ্যায় হচ্ছে মৃত্যু। এই মৃত্যুকে কিন্তু আমরা কোনোদিনও ফাঁকি দিয়ে বেরোতে পারবো না। তাই এটা হচ্ছে মানুষের কাছে চিরসত্য, অর্থাৎ মৃত্যু হচ্ছে মানুষের জীবনের শেষ যাত্রা। পরদিন সকাল হতে হতে আমরা দৌড়ে চলে গেলাম রাবড়ির খোঁজে। আর গিয়েই একটা দোকানে একদম সুন্দর রাবড়ি দেখতে পেলাম। আর রাবড়ি দেখে আমাদের তো একদম জিভ দিয়ে জল পড়ছিল। তাই তাড়াতাড়ি দেরি না করে একদম দাদাকে বললাম, দাদা 2 কাপ রাবড়ি দিয়ে দিজিয়ে। একদম তারা রাবড়ি রেডি করে দিয়ে দিল। আর রাবড়ির টেস্টটা ছিল ভাই অসাধারণ, সেই লেভেলের, মানে যাকে বলে একেবারে স্বর্গীয় সুখ, অসাধারণ রাবড়ি। এরপর পৌঁছে গেলাম আমরা বেনারসি শাড়ির দোকানে। বেনারসে গেছি অথচ বেনারসি শাড়ি বা বেনারসি ওড়না কিনবো না তা তো হতে পারেই না। তাই একদম গিয়ে ওখানে ছোট্টখাট্টোভাবে একটুখানি শপিং সেরে দিলাম। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সুমন অলরেডি শপিংয়ে বসে গেছে, জিজ্ঞাসাও করছে কোনটা ভালো কোনটা বাজে। তো কেনাকাটার পর্ব তো মোটামুটি হয়েই গেল। আর কোনটা কিনবো না বুঝতে পারছিলাম, মানে চোখ জাস্ট ঝাঁদিয়ে যাচ্ছিল। এত সুন্দর সুন্দর শাড়ি, এত সুন্দর সুন্দর ওড়না, মানে মেয়েদেরকে নিয়ে গেলে তো মেয়েরা একদম পাগল হয়ে যাবে। জাস্ট ফাটাফাটি ছিল দোকানের জিনিসপত্রগুলো। এরপর দোকানের শপিং সেরে চলে গেলাম রাবড়ি লস্যির জন্য। তো রাবড়ি লস্যি খেয়ে জাস্ট অসাধারণ লাগছিল, মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছিল। এই আমাদের এখন বেনারস ট্রিপ প্রায় শেষের পথে না, প্রায় না, মানে মোটামুটি হয়ে গেছে। এবার আমরা বাসে উঠবো। এবার আমাদের গন্তব্য এখন কলকাতার বাস। এখানে আমরা একটা, এটা কি ওলা তো? হ্যাঁ, আমরা এখানে ওলা সার্ভিস আছে, ওলা সার্ভিস বুক করেছি। তো আমাদের গেস্ট হাউস থেকে আপনারা কিন্তু এখানে কিন্তু ওলা সার্ভিস, র্যাপিডো সার্ভিস সবই আছে। হ্যাঁ, সবই অ্যাভেলেবল। আপনারা কিন্তু সেটা অ্যাভেল করতে পারেন, মানে অটোতে না গিয়ে সেটা অ্যাভেল করুন। হ্যাঁ, এই গরমের মধ্যে অটোতে চড়ার থেকে ওলা বা র্যাপিডো করা বেটার। এখান থেকে আমরা এখন যাচ্ছি সরদার পেট্রোল পাম্প। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু ই রিক্সাও আছে র্যাপিডোতে, অথবা র্যাপিডোতে আপনি চাইলে অটোও বুক করতে পারেন, সেটাও কিন্তু অপশন আছে, সেগুলো অ্যাভেলেবেল আছে। তো আমাদের গেস্ট হাউস থেকে আমরা এখন যাচ্ছি সর্দার পেট্রোল পাম্প, ওখানেই আমাদের বাসে বোর্ডিং হবে। ওখান থেকে আমরা লোকনাথ বাস সার্ভিস নেব, ওখান থেকে নিয়ে একদম ডাইরেক্ট কলকাতা। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসে করে আমরা শেষ পর্যন্ত আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর এই বেনারসের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।